হুম 2020 সালের নির্বাচনের কথা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, সমস্ত বাঘা বাঘা ডেটা সায়েন্টিস্টদের সুপার কম্পিউটার আর ওই কোটি কোটি ডলারের প্রেডিক্টিভ অ্যালগোরিদমগুলো একসাথে চরমভাবে ফেল করেছিল। হ্যাঁ, মানে রীতিমতো একটা বিপর্যয় বলা যায়। একদম। আর কেন এমন হলো? কারণ তারা ভুলে গিয়েছিল যে মানুষ কোনো স্ট্যাটিক ডেটা পয়েন্ট নয়, আর সমাজবিজ্ঞান কোনো মেডিকেল ডায়াগনোসিস নয়। সাধারণত যখন কোনো মেডিকেল ডায়াগনোসিসের কথা ওঠে, তখন সেখানে একটা নিখুঁত উত্তরের প্রত্যাশা থাকে, অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো। হাত ভেঙে গেলে এক্স রে রিপোর্টে সে ভাঙা হাড়ের সাদা দাগটা স্পষ্ট দেখা যায়। ঠিক। আর ডাক্তার সেদিকে আঙুল দিয়ে বলতে পারেন, হ্যাঁ, ঠিক এখানেই সমস্যা। কারণ বিষয়টা সেখানে একদম বাইনারি, ভাঙা অথবা না ভাঙা। এর মধ্যে কোনো ধূসর এলাকা বা গ্রে এরিয়া নেই। কিন্তু যখন জনমত, মানুষের আচরণ আর ভোটিংয়ের জগতে পা রাখা হয়, তখন মনে হয় যেন সেই এক্স রে মেশিনটা হঠাৎ করে বিকল হয়ে গেছে। মানে এমন একটা ডায়াগনস্টিক জগতের দিকে তাকাতে হয় যেটা সত্যি বলতে প্রচণ্ড ঘোলাটে। আর ঠিক এই ঘোলাটে জল নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। হ্যাঁ, আজ এমন একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে যা দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে, কিন্তু খুব কম মানুষই এর পেছনের বিজ্ঞানটা বোঝে। মানে আমাদের মূল ফোকাস হলো জনমতের গঠন প্রক্রিয়া, সাধারণ ভোটারের আপাতদৃষ্টিতে অযৌক্তিক আচরণের পেছনের যৌক্তিকতা। আর ওই যে স্বাধীন ভোটার বা ইন্ডিপেন্ডেন্ট ভোটারদের নিয়ে সমাজে যে মিথ আছে, তার পেছনের আসল সত্য উদ্ঘাটন করা। এই অনুসন্ধানের জন্য আমরা বেশ কয়েকটি চমৎকার উৎস ব্যবহার করছি। যেমন ধরুন 2020 সালের নির্বাচনের পর জরিপ বা পোলিং ব্যর্থতা নিয়ে AAPOR টাস্ক ফোর্সের সেই বিখ্যাত রিপোর্ট দ্য মিথ অব দ্য ইন্ডিপেন্ডেন্ট ভোটার থেকে নেওয়া কিছু চমকপ্রদ ডেটা, আর কালেকটিভ উইজডম থেকে পাওয়া কগনিটিভ মডেলসমূহ। ডেটা এবং গবেষণার এই সমন্বয় থেকে মানুষের মনস্তত্ত্বের বেশ কিছু অপ্রত্যাশিত দিক আজ উন্মোচিত হবে। আজকের এই তথ্য অনুসন্ধানে আমাদের মূল মিশন হল সমষ্টিগত বুদ্ধিমত্তা নিয়ে বুদ্ধিজীবী মহলে যে অহংকার বা ভুল ধারণা আছে সেটা ভেঙে দেওয়া। একদম তাই। সাধারণ ভোটাররা যখন কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি অন্ধ আনুগত্য দেখায় বা একটা মাত্র ইস্যুর উপর ভিত্তি করে ভোট দেয়, তখন সেটাকে খুব সহজেই তাদের অজ্ঞতা বা পক্ষপাত বলে ধরে নেওয়া হয়। কিন্তু আজ দেখা যাবে কিভাবে সাধারণ মানুষ এই দলীয় পক্ষপাতকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একটা অত্যন্ত যৌক্তিক মানসিক শর্টকাট বা হিউরিস্টিক হিসেবে ব্যবহার করে। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে রাখা প্রয়োজন। এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শকে কিন্তু সমর্থন বা খাটো করা হচ্ছে না। এই আলোচনার উদ্দেশ্য সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে ডেটার আলোকে মানুষের আচরণ বিশ্লেষণ করা। ঠিক বলেছেন। বিজ্ঞান এবং পরিসংখ্যানের নিজস্ব কোনো রাজনৈতিক দল থাকে না, এগুলো কেবল প্যাটার্ন খোঁজার চেষ্টা করে। তো একদম শুরু থেকেই যদি দেখা যায়, জনমতের কথা ভাবলেই প্রথমে একটা বিশাল বিশৃঙ্খলার চিত্র মাথায় আসে। কিভাবে অসংখ্য এলোমেলো ব্যক্তিগত মতামত গাণিতিকভাবে একটা নিখুঁত সমষ্টিগত সিদ্ধান্তে পরিণত হয়। বিষয়টা বোঝার জন্য একটা নির্দিষ্ট দৃশ্যপট কল্পনা করা যেতে পারে। ধরুন এলিনা নামের একজন জুনিয়র ডেটা অ্যানালিস্টের কথা। রাত 3টায় সে মিডওয়েস্টের কোনো একটা অন্ধকার অফিসে কাজ করছে। তার মুখের ওপর শুধু মনিটরের নীল আলো এসে পড়ছে। আচ্ছা। সে একটা বিশাল স্প্রেডশিটের দিকে তাকিয়ে আছে, যেখানে জরিপের হাজার হাজার ডেটা বা কাঁচা তথ্য জমা হয়েছে। এই ডেটাগুলো ফিল্টার ছাড়া পড়লে রীতিমতো ভয়ঙ্কর লাগতে পারে। এই ডেটাগুলোতে আসলে এমন কি থাকে যে এতটা হতাশাজনক? মানে মানুষ কি খুব অদ্ভুত উত্তর দেয়? হ্যাঁ, ধরুন এলিনা একটা নির্দিষ্ট সারিতে ক্লিক করল। সেখানে দেখা যাচ্ছে শহরতলির একজন উত্তরদাতা টানা 10 মিনিট ধরে জরিপকারীর ওপর চিৎকার করেছেন, কারণ তার দৃঢ় বিশ্বাস যে স্থানীয় সিটি কাউন্সিল আসলে লুনার এনার্জি বা চাঁদের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। লুনার এনার্জি? সিরিয়াসলি? হ্যাঁ। আবার কয়েকটা শহর দূরের আরেকজন ব্যক্তি কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি নন, কারণ তার বদ্ধমূল ধারণা এই জরিপকারী প্রতিষ্ঠানটি আসলে কোনো টেলিমার্কেটিং বট, যা তার ব্যাংক অ্যাকাউন্ট খালি করার জন্য তৈরি করা হয়েছে। রাত 3টায় একা বসে যখন কেউ এমন হাজার হাজার উদ্ভট উত্তর দেখে, তখন তার মনে হতেই পারে যে এই সমাজের কোনো ভবিষ্যৎ নেই। ঠিক আছে, বিষয়টা একটু খুলে বলা যাক। ব্যক্তি পর্যায়ে মানুষ অনেক সময় অদ্ভুত আচরণ করে, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো,
হাজারটা ভুল, উদ্ভট বা ভিত্তিহীন উত্তর মিলিয়ে কিভাবে একটা সঠিক উত্তর বা নিখুঁত সিদ্ধান্ত পাওয়া সম্ভব? এটা তো অনেকটা হাজার রকমের কাদা মাটি দিয়ে কেক বানিয়ে সেটা থেকে চকলেটের স্বাদ আশা করার মতো ব্যাপার, তাই না? আপনার রূপকটা চমৎকার, আর ঠিক এই জায়গাটাতেই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের জাদু কাজ করে। যখন এলিনা ওই বিশাল ডেটা সেটের উপর স্ক্রিপ্ট বা অ্যালগোরিদম চালায়, তখন এই চরম মতামতগুলো একে অপরকে নিউট্রালাইজ বা প্রশমিত করে দেয়। মানে? একটা ভুল আরেকটা ভুলকে কাটাকাটি করে দেয়। একদম তাই। বিশাল ডেটাসেটে একজনের চরম মতামত আরেকজনের সম্পূর্ণ ভিন্ন একটা উদ্ভট মতামত দ্বারা কাটাকাটি হয়ে যায়। ওই যে লুনার এনার্জি তত্ত্ব আর ডেটা চুরির ভয়ের মতো ভুলগুলো, এগুলো গাণিতিক নয়েজ বা শব্দ হিসেবে বাতিল হয়ে যায়। ও আচ্ছা। আর এই অসংখ্য বিক্ষিপ্ত নয়েজ যখন গড় করা হয়, তখন এর ভেতর থেকে স্থানীয় পানির মান খারাপ হওয়ার অভিযোগ বা স্কুলের বাজেটের ঘাটতির মতো একটা পরিষ্কার সিগন্যাল বেরিয়ে আসে। ব্যক্তি পর্যায়ে হয়তো কেউই নিখুঁত ভোটার নয়, কিন্তু গাণিতিকভাবে এই হাজারো অযৌক্তিক আওয়াজ একটা নিখুঁত দাবিতে পরিণত হয়। এটা শুনতে তো অনেকটাই ম্যাজিকের মতো লাগছে, কিন্তু ইতিহাসে নিশ্চয়ই এর কোনো বাস্তব প্রমাণ রয়েছে যেখান থেকে এই ধারণার উৎপত্তি হয়েছিল? হ্যাঁ, এই ধারণাটি বুঝতে হলে ১৯০৬ সালে ফ্রান্সিস গ্যালটনের সেই বিখ্যাত মেলার গল্পে ফিরে যেতে হবে। গ্যালটন ছিলেন এমন একজন মানুষ যিনি সাধারণ মানুষের বুদ্ধিমত্তায় একেবারেই বিশ্বাস করতেন না। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সাধারণ জনতা কতটা বোকা হতে পারে। মানে উনি বেশ এলিট মানসিকতার মানুষ ছিলেন। ঠিক। তো একটা মেলায় ৮০০ জন সাধারণ মানুষ একটা কাটা ষাঁড়ের ওজনের অনুমান করেছিল। গ্যালটন সবার অনুমানের টিকিট সংগ্রহ করলেন, এই আশায় যে তিনি গাণিতিকভাবে প্রমাণ করে দেবেন সাধারণ মানুষ বিশেষজ্ঞদের তুলনায় কতটা ভুল করে। দাঁড়ান, গ্যালটনের সেই অহংকার কি শেষ পর্যন্ত টিকেছিল? ফলাফল তো মনে হয় অন্যরকম হয়েছিল, তাই না? পুরোপুরি উল্টো হয়েছিল। গ্যালটন যখন সেই ৮০০ জনের অনুমানের গড় বের করলেন, দেখা গেল জনতার গড় অনুমান ছিল ১২,২০৭ পাউন্ড, আর আসল ওজন ছিল ১১,১৯৮ পাউন্ড। ওয়াও, পার্থক্য তো খুব সামান্য। হ্যাঁ, পার্থক্য ছিল ১%-এরও কম। সাধারণ জনতার, যাদের মধ্যে কসাই বা কৃষকের সংখ্যা খুবই কম ছিল, তারা সম্মিলিতভাবে যে কোনো একক বিশেষজ্ঞের চেয়েও নিখুঁত ছিল। কিন্তু একটা ষাঁড়ের ওজন তো একটা দৃশ্যমান বিষয়। আধুনিক যুগে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বা কর নীতির মতো জটিল নীতি নির্ধারণের ক্ষেত্রে এই তথ্য কিভাবে কাজ করে? সাধারণ মানুষের তো সেই জ্ঞানই নাই। এই জটিলতার সমাধানের জন্যই আধুনিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এমআইটি এবং প্রিন্সটনের সারপ্রাইজিংলি পপুলার বা আশ্চর্যজনকভাবে জনপ্রিয় অ্যালগোরিদমের মতো মডেল কাজ করে। সাধারণ ভোটিং সিস্টেমে শুধু সংখ্যাগরিষ্ঠতার মতামত নেওয়া হয়, কিন্তু এই অ্যালগোরিদম দুটো ধাপে প্রশ্ন করে। এক, আপনার মতে সঠিক উত্তর কি? আর দুই, আপনার ধারণা বাকি মানুষ কি উত্তর দেবে। এখানে একটু থামাই। আমি যদি ভুল উত্তরটা জানি আর অন্য কেউ সঠিকটা জানে, তবে কম্পিউটার কিভাবে বুঝবে কে বিশেষজ্ঞ? এই অ্যালগোরিদমটা মূলত মানুষের অন্য মানুষের চিন্তাধারা বোঝার ক্ষমতাকে পরিমাপ করে। ধরুন, প্রশ্ন করা হলো, পেনসিলভানিয়ার রাজধানী কোথায়? সাধারণ মানুষের একটা বড় অংশ বলবে ফিলাডেলফিয়া, যা একটা ভুল উত্তর। হ্যাঁ, ফিলাডেলফিয়া বেশি পরিচিত শহর বলে। ঠিক। কিন্তু যারা আসল বিশেষজ্ঞ তারা জানবেন যে সঠিক উত্তর হলো হ্যারিসবার্গ। শুধু তাই নয়, এই বিশেষজ্ঞরাও আরও একটা জিনিস জানবেন। তারা জানবেন যে সাধারণ মানুষ ভুল করে ফিলাডেলফিয়া উত্তর দেবে। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা বিশ্লেষণ করে দেখে যে হ্যারিসবার্গের পক্ষে মানুষ যে পরিমাণ ভোট পড়ার পূর্বাভাস দিয়েছিল তার চেয়ে বাস্তবে অনেক বেশি ভোট পড়েছে, তখন এটি বুঝতে পারে যে ফিলাডেলফিয়ার ওই জনপ্রিয় ভুল ধারণার ভেতর হ্যারিসবার্গই হল আসল সত্য। এভাবে বিশেষজ্ঞদের জ্ঞানকে সাধারণ মানুষের নয়েজ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলা যায়। এই মেকানিজমটা সত্যি অবাক করার মতো। এটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসছে। এই যে অনেক মানুষের মতামতের গড় করে একটা নিখুঁত সিদ্ধান্তে পৌঁছানো, এটা কি একটা মানুষের মস্তিষ্কের ভেতরেও ঘটনা সম্ভব? ধরুন, আমি নিজেই যদি বারবার নিজেকে প্রশ্ন করি। হ্যাঁ, কগনিটিভ সায়েন্সে একে ডায়ালেকটিক্যাল বুটস্ট্র্যাপিং বলা হয়। ভোলেন প্যাশলারের একটা যুগান্তকারী গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে।
একজন মানুষকে যদি একটা প্রশ্ন করার ৩ সপ্তাহ পর পুনরায় একই প্রশ্ন করা হয় তবে তার দুটো উত্তরের গড় যে কোনো একটা উত্তরের চেয়ে অনেক বেশি সঠিক হয়। কিন্তু ৩ সপ্তাহ কেন? সাথে সাথেই দুবার উত্তর দিলে কি সমস্যা হতো? সমস্যাটি হল অ্যাঙ্কারিং ইফেক্ট। প্রথমবার উত্তর দেওয়ার সময় মস্তিষ্কের যে নিউরাল পাথওয়েটা ব্যবহৃত হয় সাথে সাথে আবার উত্তর দিলে মস্তিষ্ক সেই আগের উত্তরের প্রতি বায়াসড থাকে। কিন্তু ৩ সপ্তাহের বিরতি দিলে মস্তিষ্কের আগের চিন্তার প্রভাব অনেকটাই মুছে যায়। তখন মস্তিষ্ক সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ থেকে প্রশ্নটিকে বিশ্লেষণ করে। অনেকটা মস্তিষ্কের ভেতরেই একটা অভ্যন্তরীণ স্বাধীনতা তৈরি করে, যেন দুজন আলাদা মানুষ উত্তর দিচ্ছে। একদম ঠিক ধরেছেন। কিন্তু একা একটা ঘরে বসে ৩ সপ্তাহ ধরে চিন্তা করে এই স্বাধীনতা তৈরির চেয়ে বৈচিত্র্যময় মানুষের মতামত নেওয়াটাই তো অনেক বেশি যুক্তিসঙ্গত। কারণ একা একটা মানুষের তো কিছু নিজস্ব সীমাবদ্ধতা থাকেই। হ্যাঁ, আর এখানেই স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্সের শর্তটি অত্যন্ত জরুরি। একটু আগে যে অর্কেস্ট্রার কথা আমরা বলছিলাম, সেখানে যদি সব বাদক আলাদা আলাদাভাবে স্বাধীন থেকে ছোটখাটো ভুল সুরে বাজায়, তবে সেই বিক্ষিপ্ত নয়েজগুলো মিলিয়ে একটা কাজ চালানোর মতো সুর তৈরি হতে পারে। কিন্তু সবার কাছে যদি একই ভুল স্বরলিপি থাকে, এই দিকে যায়, তখন এই সমষ্টিগত প্রজ্ঞা আর কাজ করে না। তখন সেটা একটা সমন্বিত বিপর্যয়ে পরিণত হয়। ডেটা সায়েন্সের ভাষায় একে বলে কোডিলেটেড এরর। আর এই ভুল স্বরলিপি থেকেই জন্ম নেয় পক্ষপাত বা বায়াস। এখান থেকেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে মার্কাস বা সাধারণ ভোটাররা যখন দলের প্রতি অনুগত থাকে, সেটা কি ভুল স্বরলিপি অনুসরণ করার মতোই নয়? সমাজ তো মার্কাসদের পছন্দ করে না। সমাজের তথাকথিত বুদ্ধিজীবীরা মার্কাসকে একজন অজ্ঞ ভোটার ভাবেন, কারণ সে হয়তো আন্তর্জাতিক পলিসি নিয়ে কিছু জানে না। হ্যাঁ, অনেকেই তেমনটাই ভাবেন। কিন্তু আপনি একটু আগে বলছিলেন, এই দলীয় পক্ষপাত বা একক ইস্যুর ওপর ভিত্তি করে ভোট দেওয়া আসলে অজ্ঞতা নয়, বরং একটা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। কিভাবে? এই মনস্তত্ত্বটা গভীরভাবে বুঝতে হলে মার্কাসের জীবনের বাস্তবতা দেখতে হবে। মার্কাস একজন ডিজেল মেকানিক। সে এমন একটা শহরে থাকে যার অর্থনীতির মূল ভিত্তি ছিল একটা স্টিল মিল, কিন্তু এখন সেই মিলটি বন্ধ হয়ে যাওয়ার পথে। মার্কাসের হাতে প্রতিদিন জটিল পলিসি পেপার পড়ার মতো সময় বা কগনিটিভ ব্যান্ডউইথ নেই। সে 10 ঘন্টার হাড়ভাঙা শিফট শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। তার পক্ষে সব দলের ইশতেহার নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা তো আসলেই সম্ভব নয়। একদম। সে পড়াশোনার করার বদলে একটা শর্টকাট খুঁজছে। রাষ্ট্রবিজ্ঞানীরা একে অজ্ঞতা বলেন না, তারা একে বলেন লো ইনফরমেশন র্যাশনালিটি। মার্কাস আসলে তার ইউনিয়ন বা রাজনৈতিক দলকে একটা ব্র্যান্ড বা ফিল্টার হিসেবে ব্যবহার করছে। এটা কি অনেকটা গাড়ির ব্রেক প্যাড কেনার মতো? মানে আমরা যখন গাড়ি কিনি তখন ব্রেক প্যাড কারখানায় কিভাবে তৈরি হয় বা এর ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কোনো গবেষণা করি না। আমরা শুধু একটা স্বনামধন্য নির্দিষ্ট ব্র্যান্ডের উপর ভরসা করি। মার্কাসও তেমনি নিজের সময় বাঁচাতে দলের উপর তার গবেষণার দায়িত্ব ছেড়ে দেয়। চমৎকার উপমা। মার্কাস দলটিকে তার মস্তিষ্ক হিসেবে আউটসোর্স করেছে। আর মার্কাস যদি শুধুমাত্র একটা ইস্যু, যেমন আমদানিকৃত স্টিলের ওপর শুল্ক, এর ওপর ভিত্তি করে ভোট দেয়, তবে সেটা তার জন্য অত্যন্ত যৌক্তিক। সমালোচকরা হয়তো ড্রয়িং রুমে বসে বলবেন যে মার্কাস ক্লাইমেট চেঞ্জ বা শিক্ষার মতো বৃহত্তর বিষয়গুলো অগ্রাহ্য করছে। কিন্তু মার্কাসের কাছে তার পরিবারের টিকে থাকাটাই সবচেয়ে জরুরি। যদি স্টিল মিল না বাঁচে তবে তার পরিবার পথে বসবে। হ্যাঁ, তাই এই একক ইস্যুকে প্রাধান্য দেওয়া তার জন্য একটা স্ট্র্যাটেজিক ট্রেড অফ বা টিকে থাকার কৌশল। কিন্তু একটা প্রচলিত ধারণা আছে যে প্রায় 15% মানুষ নাকি এতটাই অলস যে তারা 4 বছরে কি হলো না হলো সেদিকে ভ্রুক্ষেপ না করে অন্ধভাবে শুধু ক্ষমতাসীনদের ভোট দেয়। এর পেছনে কি কোনো সত্যতা আছে? এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন মেদ। ডেটা বিশ্লেষণ করলে দেখা যায় এমন কোনো 15%-এর নিয়ম নেই। ভোটাররা আসলে রেট্রোস্পেকটিভ ভোটিং বা পেছনের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়ার মেকানিজম অনুসরণ করে। তারা খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটা অডিট করে। এই অডিটটা কিভাবে কাজ করে? তারা নিজেদের কি প্রশ্ন করে? তারা নিজেদের প্রশ্ন করে, আমি কি গত 4 বছরের চেয়ে এখন আর্থিকভাবে ভালো আছি? আমার শহরের রাস্তাঘাট কি আগের চেয়ে ভালো? আমার বাজার করার ক্ষমতা কি কমে গেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তারা ক্ষমতাসীনদের ভোট দেয়, আর না হলে তাদের ছুঁড়ে ফেলে। তার মানে এটা কোনো অন্ধ আনুগত্য নয়, এটা তাদের চারপাশের পরিস্থিতির একটা অত্যন্ত বাস্তবসম্মত মূল্যায়ন।
ঠিক তাই, পলিসির বিস্তারিত না বুঝেও ফলাফলের ভিত্তিতে বিচার করার এটা একটা নিখুঁত পদ্ধতি। তাহলে মার্কাস তার দলের প্রতি অনুগত থেকে আসলে যৌক্তিক কাজই করছে। কিন্তু সমস্যা হলো আমরা তো মার্কাসদের ঠিক সম্মান দিই না। মিডিয়াতে সবসময় সেই সব সুশীলদের প্রশংসা করা হয় যারা বুক ফুলিয়ে দাবি করে আমি কোনো দলের নই, আমি নিরপেক্ষ, আমি ইন্ডিপেন্ডেন্ট। এই স্বাধীন ভোটারদের তো খুব যুক্তিবাদী মনে করা হয়। তারা কি তাহলে মার্কাসের চেয়েও বেশি স্মার্টভাবে সিদ্ধান্ত নেয়? পলিটিক্যাল ন্যারেটিভে এই স্বাধীন ভোটারদের নিয়ে একটা বিশাল মিথ তৈরি করা হয়েছে। মনে করা হয় এরা খুব বুদ্ধিজীবী, গভীরভাবে বিচার বিবেচনা করে ভোট দেয়। কিন্তু কিথ এবং টড এবারলির দ্য মিথ অব দ্য ইন্ডিপেন্ডেন্ট ভোটার গবেষণায় সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র উঠে এসেছে। তাই নাকি? গবেষণায় কি পাওয়া গেল? ডেটা বলছে প্রায় 40% আমেরিকান নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বলে দাবি করে। কিন্তু তাদের একটু চাপ দিয়ে প্রশ্ন করলেই দেখা যায় এরা আসলে ভেতরে ভেতরে কোনো না কোনো দলের প্রতি প্রবলভাবে ঝুঁকে থাকে। এদের বলা হয় লিনার্স বা লিনার্স। এর মানে কি এরা শুধু ডিনার পার্টিতে নিজেদের আনবায়াসড প্রমাণ করার জন্য স্বাধীন ট্যাগটা ব্যবহার করে, কিন্তু নির্বাচনের দিন ভোটিং বুথের ভেতর গিয়ে ঠিকই নিজেদের পছন্দের দলের লাইনে ভোট দিয়ে আসে? প্রাথমিকভাবে রাষ্ট্রবিজ্ঞানীরাও এটাই মনে করতেন। বলা হতো এরা আসলে লুকানো দলীয় ভোটার। কিন্তু এই ধারণার গভীরে যাওয়ার জন্য একটা প্যানেল স্টাডি করা হয়, যেখানে 2000 থেকে 2004 সাল পর্যন্ত একই মানুষের ওপর নজর রাখা হয়েছিল। সেই গবেষণা এক চরম সত্য বেরিয়ে আসে। এমন কি পাওয়া গিয়েছিল সেই প্যানেল স্টাডিতে? দেখা গেল এরা আসলে ভেতরে ভেতরে কোনো দলের প্রতি স্থায়ীভাবে অনুগত নয়। 2000 সালে যেসব স্বাধীন ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করেছিল, মাত্র 2 বছর পর তাদের 46% সম্পূর্ণ ভিন্ন আচরণ করে। আর 4 বছরের ব্যবধানে তাদের প্রায় 40% সম্পূর্ণ বিপরীত দিকে, মানে রিপাবলিকানদের ভোট দেয়। এটা তো নীতি নির্ধারকদের জন্য একটা দুঃস্বপ্ন। এত বিপুল সংখ্যক মানুষ যদি মাত্র 2 বা 4 বছরের ব্যবধানে সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যায়, তবে কোনো সরকারের পক্ষেই তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সম্ভব নয়। আজ একদল সমর্থন পাচ্ছে, কাল অর্থনীতির সামান্য পরিবর্তনে 40% মানুষ অন্যদিকে চলে যাচ্ছে। সরকার বা ক্ষমতার কেন্দ্রে থাকা এলিটদের জন্য এটা দুঃস্বপ্ন হলেও একটা সুস্থ গণতন্ত্রের টিকে থাকার জন্য এই অস্থির মানুষগুলোই সবচেয়ে জরুরি। এরা হলো গণতন্ত্রের স্থিতিস্থাপক টিস্যু বা ইলাস্টিক টিস্যু। যারা মার্কাসের মতো কট্টর সমর্থক, তারা পরিস্থিতি খারাপ হলেও দলের সং ছাড়ে না। কিন্তু এই পরিবর্তনশীল স্বাধীন ভোটাররাই পারিপার্শ্বিক অবস্থার সাথে সাথে পাল্টায়। ঠিক, অর্থনীতি খাড়ো হলে এরাই প্রথম বিদ্রোহ করে এবং ক্ষমতার পালাবদল ঘটায়। আর এই দ্রুত পরিবর্তনশীল মানুষগুলো ঠিক কোন দিকে যাচ্ছে সেটা মাপার জন্যই প্রতিনিয়ত জরিপ বা পোলিং এত বেশি প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা তো সেখানেই। এই পরিবর্তন মাপার জরিপ করার যন্ত্রটি যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? 2000 সালের নির্বাচনে তো পোলিং ইন্ডাস্ট্রির অস্তিত্বের সংকট তৈরি হয়েছিল। সেই সময়ের পরিস্থিতিটা কল্পনা করা যায় স্যাম। নামের একজন বিধ্বস্ত পোলস্টারের চোখ দিয়ে নির্বাচনের পর সে নির্ঘুম চোখে হোয়াইট বোর্ডে পাগলের মতো অঙ্ক কষছে। কারণ 2000 সালে জাতীয় স্তরে 3.9 পয়েন্ট এবং স্টেট লেভেলে 4.3 পয়েন্টের একটা বিশাল এবং একমুখী ভুল হয়েছিল। স্যামের হোয়াইটবোর্ড থেকে প্রচলিত ভুল ধারণাগুলো একে একে মুছে ফেলা দরকার। প্রথমত, মিডিয়াতে অনেকেই বলেছিল যে মানুষ শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছে, আর পোলস্টাররা সেটা ধরতে পারেনি। এই যুক্তিটা প্রথমে বাতিল করা যায়। ডেটা বলছে মাত্র 4% ভোটার একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল। এই ক্ষুদ্র অংশটা এত বড় ভুল তৈরি করার জন্য কোনোভাবেই যথেষ্ট নয়। দ্বিতীয়ত, অনেকেই অভিযোগ করেছিল পোলস্টাররা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ওয়েটিং বা গাণিতিক ভারসাম্য আনেনি। এটাও একটা বড় ভুল ধারণা। AAPOR এর রিপোর্ট বলছে 92% স্টেট লেভেল পোল শিক্ষাগত যোগ্যতার বিষয়টিতে সঠিকভাবে গাণিতিক ওয়েটিং করেছিল। তাহলে কি মাধ্যম বা মিডিয়ামের সমস্যা ছিল? অনলাইনে জরিপ করা আর ফোনে কথা বলার মধ্যে কি কোনো পার্থক্য ছিল? না, মাধ্যমও কোনো সমস্যা ছিল না। ফোন কল হোক বা অনলাইন লিঙ্ক, সব ক্ষেত্রে ভুলের মাত্রা হুবহু এক ছিল। এরপর আসি সবচেয়ে জনপ্রিয় তত্ত্বে, শাই ট্রাম্প ভোটার বা মিথ্যেবাদী ভোটারের তত্ত্ব। মানুষ কি ইচ্ছে করে জরিপকারীদের মিথ্যে বলেছিল? এটাও ভুল। পরবর্তীতে ভেরিফাইড ভোটার ডেটাবেস যাচাই করে দেখা গেছে মানুষ জরিপে যা বলেছিল ভোট কেন্দ্রে গিয়ে ঠিক তাই করেছে। এখানেই ভুলের মাত্রা বা মার্জিন অফ এরর নিয়ে বিস্ময় জাগে। ডেটা বলছে 55% পোল নিজেদের দেওয়া সেই মার্জিন অফ এররের গণ্ডি পেরিয়ে অনেক দূরে চলে গিয়েছিল।
যদি উপরের কোনো কারণেই সত্য না হয় তবে আসল অপরাধীকে? ডেটা সায়েন্সের ভাষায় এই বিপর্যয়ের আসল অপরাধী হল উইদিন পার্টি নন রেসপন্স। সোজা কথায় বলতে গেলে প্রাতিষ্ঠানিক অবিশ্বাসের কারণে নির্দিষ্ট একটা বড় গোষ্ঠী, যারা রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষুব্ধ এবং প্রতিষ্ঠান বিরোধী, তারা জরিপ প্রক্রিয়া থেকেই নিজেদের সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিল। তার মানে যারা জরিপে অংশ নিচ্ছিল আর যারা অংশ নিতে প্রত্যাখ্যান করছিল তারা মনস্তাত্ত্বিকভাবে সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ ছিল। একদম। বিষয়টা একটা মেটাফোর দিয়ে খুব সহজে বোঝা যায়। ধরুন, ফুটন্ত পানির তাপমাত্রা মাপার চেষ্টা চলছে, কিন্তু থার্মোমিটার ঢোকালেই সবচেয়ে গরম অণুগুলো যদি থার্মোমিটারকে ভয় পেয়ে বা ঘৃণা করে দূরে সরে যায়, তবে থার্মোমিটার শুধু অপেক্ষাকৃত ঠান্ডা অণুগুলোর তাপমাত্রাই মাপবে। ফলে রিডিং সবসময় ভুল আসবে এবং মনে হবে পানি ততটা গরম নয়। ঠিক, যে মানুষগুলোকে মাপা হচ্ছে তারা যদি মাপার যন্ত্রটিকেই শত্রুপক্ষ বা বায়াসড ভাবতে শুরু করে, তবে ডেটা, বিজ্ঞান ও গণিত পুরোপুরি ভেঙে পড়ে। থার্মোমিটার আর ফুটন্ত পানির এই উদাহরণটা পুরো পরিস্থিতিটাকে একেবারে আয়নার মতো পরিষ্কার করে দেয়। এতক্ষণের এই বিস্তৃত আলোচনার সূত্রগুলোকে যদি এক জায়গায় আনা যায় তবে একটা বিষয় খুব স্পষ্ট হয়: পোলিং বা জরিপ আসলে কোনো আইকিউ টেস্ট নয়। এটি হলো সমাজের টিকে থাকার, সমাজের নারীর স্পন্দন বোঝার একটা মাধ্যম। আর যখন আমরা সাধারণ মানুষের মতামতকে শুধু নয়েজ বলে উড়িয়ে দিই, তখন আমরা আসলে সিগন্যালটাকেই হারিয়ে ফেলি। ঠিক, যখন কোনো সরকার বা এলিট শ্রেণী সাধারণ মানুষের এই আপাতদৃষ্টিতে অযৌক্তিক আওয়াজ বা মার্কাসের মতো মানুষের টিকে থাকার দাবিগুলোকে অবজ্ঞা করে, তখন তারা আসলে সমাজের থার্মোমিটারকেই ভেঙে ফেলে। তারা ভাবে সাধারণ মানুষ কিছু বোঝে না। কিন্তু এর বিকল্প হল এপিস্টোক্রেসি বা শুধুমাত্র তথাকথিত জ্ঞানীদের শাসন। ইতিহাসে বারবার দেখা গেছে, যখন এলিটরা সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করে তখন তা সব সময় ভয়াবহ সামাজিক বিদ্রোহ ডেকে আনে। কারণ জরিপ যন্ত্র নষ্ট হয়ে গেলে নীতি নির্ধারকরা সমাজ থেকে পুরোপুরি অন্ধ হয়ে যান। একদম তাই। আর আজকের আলোচনা শেষ করার আগে একটা সম্পূর্ণ নতুন এবং উস্কানোমূলক চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। আজকের দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অ্যালগোরিদমিক ফিল্টার বাবলের বাস্তবতার দিকে যদি তাকানো যায়, দেখা যাবে এই প্রযুক্তি প্রত্যেককে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন তথ্যের জগতে আটকে রাখছে। এমন এক ভবিষ্যতে যেখানে প্রত্যেকের কাছে থাকা স্বরলিপি বা শিট মিউজিক সম্পূর্ণ আলাদা, সেখানে সমাজের আসল দাবি কোনটি তা কিভাবে বোঝা যাবে? যখন মাপকাঠির থার্মোমিটারটিকে আর কেউ বিশ্বাস করে না, তখন এই সমাজ কিভাবে নিজের নারীর স্পন্দন মাপবে? হ্যাঁ, ভাঙা এক্স-রে মেশিন দিয়ে নিখুঁত রোগ নির্ণয় সেই অসম্ভব চেষ্টাটাই কি আমরা বারবার করব? এই প্রশ্নটার উত্তর খোঁজাটাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের এই গভীর বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও বিস্তারিত আলোচনা হবে।